ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে গত 10 নভেম্বর তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল ট্রাম্পের সংখ্যালঘু বিরোধী মন্তব্যের পর বাংলাদেশে তার সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে দাবি করা হয় 8 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকাসহ বিভিন্ন শহরে ট্রাম্পের নির্বাচনী বিজয় উদযাপন করতে কয়েকটি গোষ্ঠী জড়ো হয়। বাংলাদেশ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের বিজয় মিছিল করতে বাধা দেয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং দ্রুতই এই প্রতিবেদনটি ব্যাখ্যা করে ফেসবুকে একটি পোস্ট দেয়। এতে বলা হয়, বাংলাদেশে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ওপর কোনো গ্রেপ্তার বা কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। ওই পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের কয়েকজন কর্মী যাদের নেতৃত্ব, কর্মকর্তা এবং সদস্যদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, দুর্নীতি এবং কোটি কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে, তাদের রবিবার ঢাকায় নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকেও একটি বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়। ডিএমপির বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের কয়েকজনের কাছে ডোনাল্ড ট্রাম্পের ছবি পাওয়া গেছে, যা পলাতক আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তার সমর্থকদের গ্রেপ্তার এড়াতে ঢাল হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ। আটককৃতরা জানিয়েছেন, তারা মার্কিন রাজনীতি সম্পর্কে অবগত নয় এবং কেবল হাসিনার নির্দেশে ট্রাম্পের ছবি বহন করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং ডিএমপি থেকে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার পরও ইন্ডিয়া টুডে এখনও বিভ্রান্তিকর প্রতিবেদনটি প্রত্যাহার বা সংশোধন করেনি। টিভিএস এর কাছ থেকে এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করা হয়, তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তারা মন্তব্যের অনুরোধের প্রতিও সাড়া দেয়নি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে ভুল তথ্য ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তবে এখন মনে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের পর একটি নতুন ভুয়া তথ্যের ঢেউ ছড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্পের জয়ের পর থেকে শুরু হওয়া এই ভুয়া তথ্য প্রচার একটি কৌশল হতে পারে, যা বাংলাদেশ সম্পর্কিত নীতিতে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অফ মিশন জন ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ সম্পর্কে এমন ভুয়া তথ্য ছড়ানোর পেছনে ভারতীয় ডানপন্থী গণমাধ্যম রয়েছে, যারা নতুন সরকারকে দুর্বল করার এবং মোদির প্রভাব বজায় রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারা হাসিনা বিরোধী আন্দোলনকে চরমপন্থী বা বিদেশি সমর্থিত বলে চিত্রায়িত করে, যা যুক্তরাষ্ট্রের নীতিতে হাসিনা সমর্থকদের পক্ষে প্রভাব ফেলতে পারে। ড্যানিলোভিচ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আরও বলেন, সবশেষ এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছে, যেখানে হাসিনা সমর্থকরা বাংলাদেশের বিপ্লবকে অগ্রাহ্য করতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ার আশায় রয়েছে। ভারতীয় সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডায় রাজনৈতিক বিরোধীদের হত্যার প্রচেষ্টার খবর ফাঁসের পর মোদি সরকারকে রক্ষা করা হিন্দুত্ববাদী লবিং আরও তীব্র হয়েছে। মোদি সরকার এবং তার সমর্থকরা এখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন নীতিতে পরিবর্তনের আশা করছে। ড্যানিলোভিচের মতে, হাসিনার ভারতের স্বেচ্ছা নির্বাসনের পর থেকে তার সমর্থকরা ইতিহাসকে নতুনভাবে লেখা এবং জনমতকে পুনর্নির্দেশের চেষ্টা করছে। তারা হাসিনার ব্যর্থ শাসনকে সমর্থন না করে বরং ছাত্র আন্দোলন এবং তার নির্বাসনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার উপায় খুঁজছে। এ বিষয়ে ড্যানিলোভিচ ব্যাখ্যা করে বলেন, তারা এখনও এই স্বপ্ন ধরে রেখেছে যে হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসবেন। এক্ষেত্রে তাদের প্রতিপক্ষকে ঘায়েলের একটি উপায় হল জুলাই বিপ্লবকে একটি বিদেশি শাসন পরিবর্তন এর অভিযানের অংশ হিসাবে মিথ্যাচার ছড়ানো। অন্যটি হলো আন্দোলনকে ইসলামপন্থী ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা, যেখানে আওয়ামী লীগ বিরোধীদের প্রায়ই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে অপমান করা হয়। ভারতীয় গণমাধ্যমে চেষ্টা করা হয়েছে ট্রাম্পের সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা করার পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারকে ট্রাম্প সম্পর্কে শঙ্কিত হিসেবে তুলে ধরতে। ট্রাম্পের বিজয়ের পর কলকাতা ভিত্তিক দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল
নির্বাচনের ফলাফলে অসন্তোষের গুঞ্জনের মধ্যে ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই সম্প্রতি বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগকে তাদের মাসিক প্রতিবেদনের কারণে বলে প্রচার করতে চেয়েছিল। ওই প্রতিবেদনে অক্টোবর মাসে গণপিটুনি, ধর্ষণ এবং অন্যান্য অপরাধের বৃদ্ধি লক্ষ্য করা হয়েছিল। কিছু ভারতীয় গণমাধ্যম অস্থায়ী সরকারের জন্য অস্থায়ী সরকার অধ্যাদেশ 2024 এর সাময়িক অনুমোদনকে ঢাকায় একটি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার সমতুল্য বলে চিত্রিত করার চেষ্টা করেছে। ভারতের একটি গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে নিউজ 18 জানিয়েছে, বাংলাদেশে প্রতিটি মানবিক বা অমানবিক কাজ বৈধ বলে ঘোষণা হচ্ছে। তারা মানবাধিকার দমন করতে চায় এবং আদালত তাদের কার্যক্রম দেখে না। আমরা বিশ্বে এমনকি আমাদের নিকটবর্তী প্রতিবেশী পাকিস্তানেও স্বৈরাচারী শাসন দেখেছি, কিন্তু কেউ এটি অধ্যাদেশ পাশ করে না। ড্যানিলোভিচ সতর্ক করেছেন যে এই দুই মিথ্যা প্রচারের কোনোটিই বাংলাদেশে সমর্থন পাবে না, তবে বিদেশে এগুলো প্রভাব ফেলতে পারে। ভারতীয় গণমাধ্যম স্ক্রোল এর সম্পাদক নরেশ ফার্নান্দেজ বিশ্বাস করেন যে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচারের একটি প্রধান কারণ হলো ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের জন্য পূর্ণকালীন কোনো সাংবাদিক নেই এবং নিয়মিত কোনো কভারেজও নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ সম্পর্কিত রিপোর্টগুলো সংবাদ সংস্থা থেকে আসে এবং তা ভারতীয় গণমাধ্যমে শুধু তখনই প্রকাশিত হয় যখন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে, সাধারণত একটি প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক সংকটের সময় এসব প্রকাশিত হয়। ফার্নান্দেজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের প্রতিবেশী দেশের দৈনিক জীবনের স্বাভাবিক চিত্র সম্পর্কে আগ্রহী নই। এর ফলে আমরা কেবল বিশৃঙ্খলা দেখতে পাই এবং এই ঘটনার পেছনে প্রক্রিয়াগুলো বুঝতে ব্যর্থ হই। ফার্নান্দেজ ব্যাখ্যা করেন যে সাম্প্রতিক ঘটনাবলীকে হিন্দুত্ব রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখার ফলে এই সমস্যা আরও প্রকট হয়েছে। বাংলাদেশি হিন্দুদের ওপর আক্রমণকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে বিজেপি তার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে ন্যায্যতা দিতে চায়, যা নির্যাতিত হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সিদের ভারতীয় নাগরিকত্বের দ্রুত পথ প্রদান করে। ফার্নান্দেজ বলেন, শেখ হাসিনার ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারতীয় গণমাধ্যম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকেই বাংলাদেশের একমাত্র কার্যকর শাসক দল হিসেবে উপস্থাপন করেছে। অন্য দলগুলোকে ইসলামপন্থী উপাদান দ্বারা কলুষিত বলে বিবেচনা করা হয় বা অস্থায়ী সরকারের ক্ষেত্রে জর্জ সোরেস কর্তৃক নির্ধারিত একটি এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মনে করা হয়, যা স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হয়। সবশেষ ফার্নান্দেজ বলেন, দীর্ঘমেয়াদে ভারতীয় গণমাধ্যমের উচিত এমন সাংবাদিকদের বিকাশে আরও বেশি মনোযোগ দেওয়া যারা বাংলাদেশ সম্পর্কে প্রকৃত আগ্রহ রাখে এবং কেবল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গির প্রতিফলন না করে বাংলাদেশের জনগণের দৃষ্টিকোণকে বুঝতে সক্ষম হয়।